কুমিল্লায় মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে 2 ছেলেমেয়ে সহ মাকে হত্যা, আহত আরেক মেয়ে হাসপাতালে। মবের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনী, ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে সেনা সদরের ব্রিফিং। চব্বিশে শক্তিকে অগ্রাহ্য করে কেউ ষড়যন্ত্র করতে পারবে না, মন্তব্য নীলফামারীতে পথসভায় নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থান স্মরণে বিএনপির কর্মসূচি। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাই, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 20 জন। এবং বান্দরবানের রুমায় সেনা অভিযানে KN এর কমান্ডার সহ 2 সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে 2 নারী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। সকালে স্থানীয় বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সকাল 9টার দিকে এলাকাবাসী তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবি ও তার 2 ছেলে মেয়ের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা বা কাউকে গ্রেপ্তার করা গেছে কিনা? এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো অভিযোগ থানায় কেউ করেনি কিংবা মামলাও হয়নি। আমরা কিছুক্ষণ আগেই জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে আসলে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী এই রুবি আক্তারের বাড়িতে হামলা করে আজ সকালে। তখন গণপিটুনিতে রুবি আক্তার, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি 3 জন ঘটনাস্থলে নিহত হয়। অপর এক মেয়ে রুমি, সে আসলে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে পুলিশ আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর আমরা কিছুক্ষণ আগেই স্থানীয়দের সাথে কথা বলেছি, কারণ আমি এই মুহূর্তে ওই গ্রামেই অবস্থান করছি। ওই গ্রামবাসী আসলে যেটি অভিযোগ করে বলছে যে রুবি আক্তার দীর্ঘদিন যাবৎ এই গ্রামে মাদক সংশ্লিষ্টতা থাকার কারণে স্থানীয়দের কিন্তু একটি ক্ষোভ ছিল, যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ঘটনা ঘটেছে। তবে আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে 2-3 দিন আগে এই এলাকায় একটি মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই মোবাইল চুরির ঘটনার সূত্র ধরে কিন্তু রুবি আক্তারের পরিবারের সাথে স্থানীয় একটি পক্ষের আসলে দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশে দেখা গেছে যে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে। কারণ রুবি আক্তারের পরিবার আসলে যে চোর ছিল তাকে ছাড়িয়ে আনার সময় সেখানে বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে অপদস্থ করেছিলেন এবং তাদের গায়ে হাত তুলেছেন বলেও কিন্তু অভিযোগ করেছে এলাকাবাসী। যার সূত্র ধরেই কিন্তু এলাকাবাসী বলেছিল যেহেতু তার দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতা রয়েছে এবং সেই ধরনের অপকর্মের সাথে জড়িত, সেক্ষেত্রে তাদের উপরে এই ধরনের হামলার ঘটনা ঘটে। তবে পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই রুবি আক্তারের পরিবার যদি কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে ধরে আইনের কাছে সোপর্দ করা যেত এবং বিচারের মুখোমুখি করা যেত। কিন্তু এইভাবে গণপিটুনি দিয়ে যে নিহতের ঘটনা, তিনি সেটিকে অপরাধ হিসেবেই গণ্য করে আসলে এই ঘটনার সাথে ইন্ধনদাতা এবং জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এছাড়াও আসলে এই ঘটনার পেছনে আরো অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কিন্তু আমরা দেখেছি যে পিবিআই এর একটি দল এসেছে, র্যাবের একটি বিশেষ দল এসেছে, তারাও কিন্তু এখানে ছায়া তদন্ত করেছে। মূলত আসলে ঘটনায় যেহেতু আজকে সকালের ঘটনা, এখনো পর্যন্ত এলাকায় লোকজন এসে ভিড় করছে, তাদের সাথে কথা বলে আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার যে সত্যতা সেটি বের করতে পারবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত বাঙ্গরার করইবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও অ্যামুনিশনের 80% উদ্ধার করা সম্ভব হয়েছে। কাজ চলছে বাকি অস্ত্র উদ্ধারে।
বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কেএনএফ এর 2 সদস্যের মৃত্যুর ঘটনায় অভিযান চলমান আছে জানিয়ে মবের সাথে সম্পৃক্তদের শনাক্তে সেনাবাহিনী কাজ করছে বলে জানান তিনি। এ সময় মবের মাধ্যমে সাবেক সিইসিকে হেনস্থাকারী 6 জনকে চিহ্নিত করে তদন্ত চলছে বলে জানান। দেশের বিভিন্ন স্থান থেকে 56 কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। গুমের বিরুদ্ধে তদন্ত চলমান আছে এবং গুমের শিকার পরিবার সহযোগিতা চাইলে সেনাবাহিনী সহায়তা করতে প্রস্তুত। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনার সাপেক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করার আশ্বাস জানান তিনি। এখন পর্যন্ত 80% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে দেশে 141টি মব হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 52 জন, আহত 289 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না নৈরাজ্য। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন 5 আগস্টের পর বেশিরভাগ মব হামলার ঘটনাই পরিকল্পিত। নিরাপত্তা শঙ্কায় নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে মব তৈরি করে চেষ্টা করা হয় আবাসিক হোটেল দখলের। মোটরসাইকেলে এসে বিশৃঙ্খলা তৈরি করে দুর্বৃত্তরা। এর আগে মে মাসে ধানমন্ডিতে স্বৈরাচার সরকারের দোষর রয়েছে দাবি করে একটি বাড়িতে জোর করে ঢুকতে চায় একদল তরুণ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর 22 জুন উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় আবারও সামনে আসে মবের দৌরাত্ম্য। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে জানুয়ারি মাসে 21টি মবের ঘটনায় 12 জন নিহত ও 38 জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে নিহত 8 ও আহত 34 জন। মার্চে 39টি ঘটনায় উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত 13 ও আহত 96। এপ্রিলে 27টি মবের ঘটনায় 10 জন নিহত এবং আহত 53। আর মে মাসে মবের বিশৃঙ্খলার ঘটনা 36টি এবং নিহত 9, আহত 68 জন। মব জাস্টিসের নামে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। সরকার এক বিবৃতিতে এ ধরনের বিশৃঙ্খলায় জড়িত চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না মব সন্ত্রাস। যারা মবের সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন বা ঋতুপূর্ব আপনারা দেখেছেন। সুতরাং ভবিষ্যতে এটি আর সংগঠিত হোক সেটি আমরা প্রত্যাশা করি না, বাট যদি কেউ এটি করার প্রয়াস রাখে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, কয়েক মাস আগেও হামলার কারণে পুলিশ সদস্যদের মাঝেই নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কিন্তু আসলে কাটিয়ে ওঠা যাবে না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো এই বিবৃতির দেশ বাংলাদেশ না, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা। মব সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনে গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র সহ একাধিক মানবাধিকার সংস্থা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই গণ অভ্যুত্থানের সময় আহত হননি তারা, এরপরও সরকারি তালিকায় নাম উঠেছে তাদের। মানিকগঞ্জে আহত তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতারণার মাধ্যমে সরকারি গেজেটে এসব নাম ঢোকানোর অভিযোগ উঠেছে। এদিকে গণ অভ্যুত্থানে অংশ নিলেও জুলাই যোদ্ধা হিসেবে নাম না থাকায় ক্ষোভ শিক্ষার্থীদের। 2024 সালের 18 জুলাই খালপাড় এলাকায় নিরস্ত্র শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগের দোসররা। এ সময় গুরুতর আহত হন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী আরমান হোসেন ও হাসনা হেনা সহ শতাধিক শিক্ষার্থী। সেই ভিডিওটি ভাইরাল হলেও তাদের নাম নেই সরকারি তালিকায়। আহতদের অভিযোগ, প্রশাসনের সহায়তায় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক টাকার বিনিময়ে যারা আহত হননি তাদের নামও ঢুকিয়েছেন সরকারি তালিকায়। এই গেজেট নাকি হচ্ছে দাড়ি ওমর সাথে কিছু হয়তো লোকজন, ওরা হচ্ছে
20% বা 30% এরকমভাবে কিছু টাকা নিয়ে এই গেজেটে তাদেরকে নাম আনছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসন হয়তো একটা সিন্ডিকেট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বা একটা গ্রুপকে সাথে নিয়ে তারা কাজ করছে বলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। যারা আহত হলে তাদেরকে কেন চিনে না মানুষ সেটা বলে, তাদের নাম কই থেকে আসলো? তবে অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়কের দাবি, যেসব আহতরা অনলাইনে আবেদন করতে পেরেছেন শুধু তাদের নামে উঠেছে তালিকায়। সম্ভবত 1 লাখ টাকার চেক পাইছে, এটার হচ্ছে 30-40% নাকি আমি আর ডিসি। হ্যাঁ, এটার সত্যতা আগে হইতেছে বের করতে হইব যে 106 জন না কয়জন যেন হইতেছে গ্যাজেট হয়েছে। আগে এর মধ্যে থেকে একজনের আপনি একটা আনেন যে হইতেছে কেউ কোনোভাবে হইতেছে আমাদের সাথে হইতেছে কোনোভাবে যোগাযোগ করছে কিনা যে ভাই 20,000 টাকা দিতেছে আপনি হইতেছে এইটা করে দেন। জেলা প্রশাসক বলছেন, প্রশাসন নয়, সিভিল সার্জন কার্যালয়, গোয়েন্দা সংস্থা এবং জুলাই ফাউন্ডেশনের প্রতিনিধিরা আহতদের তালিকা তৈরির মূল দায়িত্ব পালন করেছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছে। এখন সার্ভার খুলে দিলে প্রকৃতপক্ষে যারা আসবে, যারা আহত হয়েছে তারা সার্ভার খুলে দিলে হয়তো সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে ওনারা এন্ট্রি হয়ে গেলে হয়তো গেজেটের সামনে আসবে। এগুলো নিয়ে আমরা কিন্তু রেগুলার চেষ্টা করতেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী 125 জনের তালিকা পাঠানো হলেও মানিকগঞ্জের 105 জনকে গেজেটভুক্ত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজপথে ও তৃণমূলে কেবল একটাই দল আছে, এটা ভাবার সুযোগ নেই। নতুন বাংলাদেশের জন্য 24-এর শক্তির উত্থান ঘটেছে, এই শক্তিকে কেউ অগ্রাহ্য করতে পারবে না। সকালে নীলফামারী সৈয়দপুরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনের আগেই বিচার বিভাগ সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। তৃতীয় দিনের এই কর্মসূচি শুরু হয় সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর সেখানে পদযাত্রা ও সমাবেশ করে দলটি। দুপুরে নীলফামারী শহরে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গত 16 বছর তরুণরা শান্তিতে থাকতে পারেনি। হত্যা, গুমের শিকার হয়েছেন বিএনপি সহ সাধারণ মানুষ। ছাত্র জনতার আন্দোলনে মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে গণহত্যাকারী শেখ হাসিনাকে। গাজীপুরে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পৌর শহরে শাপলা চত্বর মুক্তমঞ্চে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। দুর্বিষহ দিন গেছে 16 বছর। কোন তরুণ রাত্রে ঘুমাতে পারেনি, কোন তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারেনি। কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কাকে অদৃশ্য করবে, কার রক্তাক্ত লাশ তিস্তার পারে, শীতলক্ষার পারে, পদ্মা নদীর পারে, বুড়িগঙ্গার পারে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় দুর্জয়কে। গত বছরের 3 ডিসেম্বর সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া 2টি বিস্ফোরক মামলার আসামি তিনি। এই 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। 2014 ও 2018 সালে মানিকগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয়। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত 11-র বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন। আদালতে 4 জনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই রুহুল আমিন ও কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ফজর আলী পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক সহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং
ফজর আলীকে মারধর করে। 28 জুন ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে KNA এর কমান্ডার সহ অন্তত 2 জন নিহত হয়েছে। সেনাবাহিনীর অভিযান এখনো চলছে। 4 দিন ধরে উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সকাল 6:30টার দিকে রুমার পাইন্দু ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে 2 জন নিহত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে 3টি SMG, 1টি রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। 4 দিন আগে রুমাতে 2 জন KNA এর সদস্য আত্মসমর্পণ করে। লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের DIG আমিনুল ইসলাম। দুপুরে থানা পরিদর্শন করে তিনি বলেন, জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার রাতে মহাসড়কে চাঁদাবাজির সময় বেলাল ও সোহেল নামে 2 জনকে আটক করে পুলিশ। পরে তাদের 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের মুক্ত করতে থানায় হামলা চালায় একদল মানুষ। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ সহ 20 জন আহত হয়। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে জেলা প্রশাসক HM রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও পাটগ্রাম থানা পরিদর্শন করেন। জড়িতদের বিএনপির নামধারী কর্মী সমর্থক বলে জানিয়েছেন এলাকাবাসী। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক, তো কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লালমিনার থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, 2 আসামিকে ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কিন্তু চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যে প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু সেখানে জেল এবং দণ্ড দেওয়ার পর কিন্তু এখানে যে স্থানীয়রা বিষয়টি জেনে কিন্তু থানায় হামলা চালায়। আমরা যেমনটি খবর পেয়েছি যে থানায় দুষ্কৃতিকারীরা এসে তাদের 2 জনকে ছিনিয়ে নিয়ে যায় এবং ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা যাওয়ার সময় থানাতে হামলা করে। আমরা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তার সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তার কক্ষে ল্যাপটপ, চেয়ার, টেবিল, পাশাপাশি যে সাব ইন্সপেক্টর যারা যেখানে বসে অফিস করেন সেই অফিসের কক্ষের ল্যাপটপ, তারপরে হচ্ছে অন্যান্য আসবাবপত্র কিন্তু যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে চুরে এবং থানাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে কিন্তু তারা 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে লালমনিরহাটের পাটগ্রাম থানা অঞ্চল কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এখানে টহলরত অবস্থায় আছে এবং আমরা এখানে সকালে দেখেছি যে সকাল 9টায় লালমনিরহাট রেঞ্জের DIG আমিনুল ইসলাম তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি বলছেন যে দুষ্কৃতিকারীরা যে দলেরই হোক তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে। পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ইতোমধ্যে কিন্তু মামলার প্রস্তুতি চলছে। মামলা প্রস্তুতি হলে অভিযান পরিচালিত করা হবে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সমুন্নত রাখার জন্য কিন্তু প্রশাসন সচেষ্ট রয়েছেন। তো এই ছিল লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার সর্বশেষ। লালমনিরহাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। জামালপুরে বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে 1 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি বসির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ে প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে বসির। ঘটনার পর ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় বসির। 2015 সালের 25 জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন। তবে দণ্ড পাওয়া আসামি মকিম মোল্লা পলাতক। 2021 সালের 21 ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা বেগমকে হত্যা করে স্বামী মকিম মণ্ডল। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত জনি দাস 10ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায় বুধবার রাত 3:30টার দিকে জনির বাবা নর্ধন দাসের বাড়িতে চোর ঢোকে। এ সময় জনি ঘর থেকে বের হয়। বাইরে বেরিয়েই সে চোর দেখতে পায় এবং চিৎকার করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জনিকে আঘাত করে দ্রুত পালিয়ে যায় চোর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। নাটোরে একটি ভাড়া বাড়ি থেকে এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরে উপজেলার আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন শিশু ইয়াসিন আলী। সকালে শিশুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। শিশুটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পঞ্চগড়ে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে সেনাবাহিনী। জব্দ করা হয় 14টি মোবাইল ও একটি ল্যাপটপ। বুধবার মধ্যরাতে জেলা শহরের রওশনবাগ এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত 5 বছর ধরে সাত্তার অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় সেনাবাহিনী। একটি বাসায় তাৎক্ষণিকভাবে একটি অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে একজন ব্যক্তির অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত হিসেবে তাকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে 14টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজিয়া মিছিলে ব্যাগ বহন ও আতশবাজি ফোটানো যাবে না বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে পুরান ঢাকার হোসেনি দালানে আশুরা উপলক্ষে নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব জানান তিনি। মোহাম্মদ সরওয়ার বলেন, আশুরার দিন হোসেনি দালান এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। আশপাশে চেকপোস্টেও জোরদার করা হবে নিরাপত্তা। উঁচু ভবনগুলোয় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াডও থাকবে। পর্যাপ্ত সিসি ক্যামেরা ও সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আশুরা উপলক্ষে 10 তারিখের মধ্যে রাজধানীতে মোট 25টি তাজিয়া মিছিল হবে। যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে তালাইমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোটার নাম এই দেশে মেধার অবমূল্যায়ন হচ্ছে। ডিপ্লোমাধারীরাও নিজেদের প্রকৌশলী হিসেবে দাবি করছেন। চাকরির ক্ষেত্রেও ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে মেধা ন্যায্য ও সংবিধানসম্মত সমতার ভিত্তিতে প্রকৌশল পেশায় শৃঙ্খলা ও সুবিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সবাইকে আমরা আমাদের নিউজ ফিডে দেখিয়ে দিব যে আজকে আমরা রুয়েটে এত বড় একটা বিক্ষোভ। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি করে তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার বিচার হয়নি এখনো, যার কারণে এখনো শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। গত 30 জুন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
ভাঙচুর করে সন্ত্রাসীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে ৮ মাসের বেশি সময় পরিষদে যাচ্ছেন না ৮ ইউপি সদস্য। এতে প্রায় অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বন্ধ হয়ে গেছে উন্নয়ন প্রকল্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ অবস্থায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতা ও সুবিধাভোগীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের দ্বন্দ্বের কারণে বন্ধ সব কার্যক্রম। ৮ মাসের বেশি সময় ধরে ব্যাহত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এছাড়া জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। দলবল করবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাই কিছু করবে বাইরে করবে, তাহলে এই গরিব গেলে তো ছিনিমিনি খেলাটা তাদের এখতিয়ার নাই। ইউনিয়ন পরিষদে না যাওয়ায় হচ্ছে না কোনো উন্নয়ন প্রকল্প সহ মাসিক সভা। এতে বন্ধ প্রায় পরিষদের সব কার্যক্রম। সমস্যার সমাধানের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। আমগালা আনতে পারছে না, মাথায় করে করে আমলি আসছি এই রাস্তার লেগে। এই রাস্তাগালা সমস্ত হয় না, এটা বিশাল ক্ষতি হয়ে যাওয়ার। ইউপি সদস্যদের দাবি, চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বন্ধের প্রতিবাদে পরিষদে যাওয়া বন্ধ করেছেন তারা। যতবার আমরা ইউনো অফিসে, ডিসি অফিসে যতবার অভিযোগ দিয়েছি, চেয়ারম্যান মহোদয় যখন শুনেছে তখন তারপরে আমাদের উপরে সে চড়াও হয়েছে এবং আমরাকে হুমকি দিচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জানিয়েছে, ইউপি সদস্যরা সহযোগিতা না করায় বেকায়দায় পড়েছেন তিনি। তারা যেহেতু মৌখিকভাবে আসছে না, তখন আমি ইউনো স্যার এবং ডিডিএলজি স্যারের কাছে পরামর্শ নিলাম। তারা বলল যে তুমি লিখিতভাবে করো। লিখিতভাবে আমি 3 বার নোটিশ করেছি, তারা অনুপস্থিত। জনপ্রতিনিধিদের দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এ অবস্থায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাধানের চেষ্টা করেছি, তাদের ভিতরে কি সমস্যা আছে। পরবর্তীতে যে রেজাল্ট আমি জেনেছি তাদের কাছ থেকে, যে আসলে তারা সম্মত হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসক স্যারকে আমি জানিয়েছি। আমাদের পরবর্তী যেটা বিধিমূলক ব্যবস্থা স্যারই নেবেন। চেয়ারম্যান ও সদস্যদের বিরোধের জেরে বঞ্চনা ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এর সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরাঞ্চলে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে কারা কারা যোগ দিয়েছেন জানাবেন আমাদের। দেশ গঠনে জুলাই অভ্যুত্থানের এনসিপির যে পদযাত্রা শুরু হয়েছিল রংপুরের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে, তা আজ তৃতীয় দিনের মতো চলছে নীলফামারীতে। আজ সকালবেলা নীলফামারীর সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের দিনের প্রথম কর্মসূচি শুরু হয়, যেখানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদের উপস্থিতিতে অন্যান্য নেতাকর্মীরা প্রথম আবু সাজ্জাদের কবর জিয়ারত করেন। এরপর সৈয়দপুর শহরের বিভিন্ন সড়ক তারা পদযাত্রা করে। পরবর্তীতে দুপুর 2টা নাগাদ নীলফামারী শহরের এই যে প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে এসে পদযাত্রাটি উপস্থিত হয়। এখানে আলোচনা সভায় অংশগ্রহণ করে এনসিপি নেতারা। প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি কথাই ফুটে উঠে, তারা বলেন যে আগামী নির্বাচনের আগেই তারা বিচার, জুলাই সনদ বাস্তবায়ন চান। তারা আজ নীলফামারী শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। তারা মানুষদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে এনসিপি হবে তৃণমূল মানুষের সংগঠন। এনসিপি জুলাই অভ্যুত্থানের, জুলাই আন্দোলনের যে শক্তি, এই শক্তিকে বাংলাদেশের কোনো ষড়যন্ত্রকারী পরাজিত করতে পারবে না। এই শক্তি হবে সর্বশ্রেণীর মানুষের শক্তি। তারা সব শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করতে চায়, যে কারণে আমরা আজকে দেখেছি তারা বিভিন্ন রিক্সাওয়ালা, এমনকি মাঠে যারা কাজ করছে তাদের সাথে কথা বলছেন। আমরা এমনও দেখতে পেয়েছি স্থানীয় মানুষজন তাদের জন্য আম কাঁঠাল নিয়ে আসছেন এবং তারা সেগুলো আনন্দের সাথে সবাই মিলে উপভোগ করছেন। সব মিলিয়ে এনসিপি নেতারা আজকে সৈয়দপুর থেকে যে কর্মসূচি শুরু করেছিল তা নীলফামারীতে শেষ করে এখন তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো নীলফামারীতে এনসিপির যে কর্মসূচি ছিল সেখানকার সর্বশেষ অবস্থা এই ছিল আমার কাছে। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাভারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায় সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে করে যান চলাচল সহ পথচারীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। দুপুরে উচ্ছেদ অভিযানে নামে হাইওয়ে পুলিশ। যানজট নিরসন ও যাতায়াত নির্বিঘ্ন করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। স্মৃতিসৌধ একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্থাপনার সামনে কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছে কিছু ফুটপাত। আজকে সেগুলোকে আমরা ওয়ার্নিং সহ উচ্ছেদ করেছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। শেরপুরে শ্রীবর্দীর খড়িয়াকাজীর চর ইউপি কার্যালয়ে 12 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। গত 20 জুন ইউপি কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত 3 বছরে প্রায় 94,000 টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার নোটিশ দিলেও বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এতে বন্ধ হয়েছে কম্পিউটার নির্ভর সকল সেবা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় দিনের পর দিন মিলছে না নাগরিক সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দ্রুতই বিল পরিশোধ করা হবে বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান। বিলটা বকেয়া বিল, এটা দীর্ঘদিনের বাকি বিল। তাই এর মধ্যে আমরা জানতে পারলাম যে লাইনটা বিচ্ছিন্ন করা হয়েছে। তো জনগণের যখন এখন ভোগান্তি হইতেছে, আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বিল পরিশোধ করে আমরা লাইনটা সংযোগ করে নেব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাপ্লাই কোম্পানির ফাঁদ থেকে বের হতে পারছেন না বগুড়ার প্রবাসী শ্রমিকরা। অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশ গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ। কাজের মেয়াদ নবায়ন করতে না পারায় ঘটছে পাসপোর্ট জব্দের মতো ঘটনা। বগুড়া সদর উপজেলার সাবগ্রামের পারভেজ ইসলাম গত বছরের জুনে একটি এজেন্সির মাধ্যমে 4 লাখ টাকায় সৌদি আরবে যান, কিন্তু কাজের ভুয়া অনুমোদন এবং সাপ্লাই কোম্পানির খপ্পরে অবৈধভাবে আছেন সেখানে। 1 বছর হবে, এখন আকামা করে দেয়নি, অবৈধভাবে কাজ করতেছে। একই অভিযোগ উদ্দিরকলা সহ আশপাশের কয়েকটি গ্রামের অন্তত 25 পরিবারের। ভুক্তভোগীদের অভিযোগ, ট্রাভেল এজেন্সি নর্থ বেঙ্গল এয়ার এবং সৌদিতে থাকা প্রবাসী মেহেদি ইসলাম রানার যোগসাজশে বিপাকে পড়েছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাভেল এজেন্সি। আর ছাড়ে উঠতে না পারে আমি দেশে আসার জন্য ব্যবস্থা করি। মাতা মুরব্বীকে বলি, তা করছে তুমি তাহলে চলে আসো। আর জিম্বি করে যে কটা আমাকে ভিডিও করছে, যাতে আমি দেশে আসে যেন কোনো কিছু না করতে পারি ওর বিরুদ্ধে। এই আশ্বাসই দিচ্ছে খালি যে আজ হবে কাল হবে, ডেকোরেশন হচ্ছে, এই অফিসে পার করে নেবে, আমার ছেলের কাছে পার করে নেবে। আমার তো ক্ষতি, আমার ব্যবসার ক্ষতি। তাহলে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি সেভাবে ওদেরকে বলতেছি যে আপনারা কি কথা বলে লোক পাঠাচ্ছেন, তাদের সাথে এরকম হচ্ছে কেন? এগুলো চাপ দেওয়াতে তারা আমারও ফোন ধরে না। অবৈধভাবে মানব পাচার ও হয়রানির বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এক্ষেত্রে অভিযোগ যদি আমরা পাই, আমরা অভিযোগ সেটা তদন্ত সাপেক্ষে এটার আমরা ব্যবস্থা নেই। তার যদি অভিযোগটা প্রমাণিত হয় তো তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে। সরকারি হিসেব মতে 2025 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে 2,30,255 জন শ্রমিক গেছেন সৌদি আরবে। এর আগে কাজ না পাওয়া সহ নানা কারণে দেশে ফিরে এসেছেন 50,231 জন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।